রঙের উৎসবের দিন সবাই যখন নিজেদের মতন আনন্দে মেতে উঠেছে, ঠিক সেই দিনেই এ রাজ্যে ক্রাইম ডায়েরির পাতায় আবারও নথিভুক্ত হলো আরো এক মর্মান্তিক ঘটনা। না, এই ঘটনার পিছনে লুকিয়ে নেই কোনো তাৎক্ষণিকতা, বরঞ্চ এই ঘটনার পিছনে লুকিয়ে রয়েছে এই দেশের নারী সমাজের এক বাস্তব চিত্র। তদন্তের চোখে সেই ঘটনার ধারা বিবরণী আমি মণিময় আপনাদের সামনে তুলে ধরব আজকের ক্রাইম ইয়ার্ডে। আপনাদের নিয়ে যাব উত্তর 24 পরগনার এক অনামি জায়গা। উত্তর 24 পরগনা জেলার ঘোলা থানা এলাকার করবাগান, আর এই করবাগানের বাসিন্দা রমেশ সামন্ত এবং তার স্ত্রী শিবানী সামন্ত। তাদের দুই সন্তান, মেয়ে সোনিয়া সামন্ত এবং ছেলে জিৎ সামন্ত। সম্পর্কে সোনিয়া বড়। এই রমেশ সামন্ত ডেকোরেটরের কর্মী, অর্থাৎ মণ্ডপ বাঁধার কাজ করেন। সেইখান থেকে যেটুকু রোজগার হয় তাই যেই তাদের সংসার, তাদের জীবনযাপন, আর এইভাবেই সংসার চালিয়ে যাচ্ছেন রমেশ বাবু। সংসার চালানো ক্রমশই কঠিন হয়ে আসছিল মণ্ডপ নির্মাণ কর্মী রমেশ বাবুর কাছে। বাবার এই কঠিন পরিস্থিতি বুঝতে পেরেই একমাত্র মেয়েও উপার্জনের চেষ্টা শুরু করেছিল। অর্থের অভাবে পড়াশুনো করতে না পারলেও গায়ে গতরে খেটে বাবার পাশে দাঁড়াবার চেষ্টা করেছিল ছোট্ট মেয়ে সোনিয়া। তার বড় মেয়ে সোনিয়া 4th শ্রেণীতে পড়তে পড়তে পড়াশোনা ছেড়ে দিয়েছে। আসলে রমেশ বাবু যে রোজগার করেন সেইখান থেকে সংসার চালিয়ে খাওয়া দাওয়া করে, আর তার অর্থ ছিল না যে মেয়েকে কিংবা ছেলেকে পড়াশোনা শেখাবেন। সেই জায়গা থেকে অন্তত পক্ষে এটা মনে করা হচ্ছে যে যেহেতু সোনিয়া পড়াশোনা শেষ করে দিয়েছিল 4th শ্রেণীতে, সেই কারণে সে একটি চানাচুরের কারখানায় কাজ নিয়েছিল। সে চেয়েছিল বাবা যে রোজগার করে সেইখান থেকে সে যদি অন্তত কিছুটা রোজগার করে আনে তাহলে সংসারটা কিছুটা হলেও সচ্ছল হবে। আর সেই কারণেই দিনের পর দিন সোনিয়া কাজ করে চলেছে একটি চানাচুরের ফ্যাক্টরিতে। পড়াশোনা করতো না, একটা চানাচুর কারখানায় আমার হাত ভেঙে যাওয়াতে তারপর আমার সংসার মানে একদম ট্রাবলে পড়ে গেছিলো দেখে মেয়ে নিজেই চানাচুর কারখানায় মেয়ের মতন দেখতো, মানে কাজ করতো ঠিকই, ভালোবাসতো খুব। ওখানে মেয়ে মোটামুটি মাস 3-4 সংসার টেনেছে আমার। আসলে সোনিয়া এত ছোট, 16 বছর বয়স থেকে সে কাজে যোগ দিয়েছে। সেই জায়গাটা প্রত্যেকের মাঝে, অর্থাৎ এলাকার মানুষের কাছে একটা মায়া মমতার জায়গা নিয়েছিল সোনিয়া। ছোটবেলা থেকে আমি ওকে পড়াতাম। এইবার মেয়েটা খুবই ওদের কাছে কষ্ট করেছে। হ্যাঁ, করার পরে যাই হোক, ছোটবেলা দাদু ঠাকুমার কাছে থাকতো, ওরা বাইরে বেরোতো, অত পেট চালাতে হবে। হ্যাঁ, কাকা দাদুর কোনো চাকরি বাকরি না, ঠাকুমা দাদুর কাছে থাকতো। মেয়েটা ভীষণ ভালো ছিল, মানে এত। আর আমাকে জ্যাম্মা বলে ডাকতো, আমার কাছে পড়তো মেয়েটা, জ্যাম্মা বলে ডাকতো, সবসময় থাকতো আমার কি আশেপাশেই থাকতো। হয়তো ওরা কেউ না থাকলে পরে তাকে ডেকে খুঁজেও আমরা রাখতাম। প্রতিবেশীদের হাতে কোলে মানুষ হয়ে উঠেছিল সোনিয়া, তাই তার প্রতি দরদ ছিল প্রত্যেকেরই। গরিব ঘরের সোনিয়ারা এভাবেই শৈশব পেরিয়ে কিশোরী হয়ে ওঠে। কিন্তু তারপর এইভাবেই একদিন সোনিয়া গিয়েছিল তার মামার বিয়েতে বরানগরে। সেইখানেই তার সঙ্গে কোনোভাবে সম্পর্ক তৈরি হয়ে যায় এই বরানগরের আমবাগান অঞ্চলের বাসিন্দা সোমনাথের সঙ্গে। এটা মামা বাড়ি, ছোটো মামার বিয়েতে পাশাপাশি বাড়ির দুজনের বিয়েতে আসতো। টফিন রোড, আমবাগান মাঠ। এখানে আমার ছোটো শালার শ্বশুরবাড়ি। ছোটো শালার শ্বশুরবাড়িতে যাতায়াত করতো বলতে মেয়ে ওখানে গেছিলো, গিয়ে মামির সঙ্গে ছিল, 2-4 দিন ছিল। তখন কথাবার্তা হয়েছে, বা যেরকমভাবে একটা বিয়েতে যেরকম মানুষের সঙ্গে মানুষ কথা বলে, কথা বলতে বলতে ওদের মধ্যে ভালোবাসা হয়। ভালোবাসার গণ্ডি থাকে না, তাই বয়ঃসন্ধিকালে অপরিণত বুদ্ধি ও অনিয়ন্ত্রিত আবেগ অনেক সময় লাগাম ছাড়া করে তোলে যুবক যুবতীদের। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সেই অপরিণত প্রেম জীবনে ডেকে আনে চরম অনিশ্চয়তা। সোনিয়াও কি ছুটে গেল সেই অনিশ্চয়তার দিকে? সোনিয়ার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়েছে সোমনাথের।
মাঝে মধ্যে দুজনে একান্তে কথাও হতো, কিন্তু কখন যে সোমনাথের সঙ্গে সোনিয়ার ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে সেটা বোধহয় বুঝতেও পারেনি সোনিয়া। এরপর সেই ভালোবাসা এমন একটা গভীর জায়গায় পৌঁছে যায়, শেষ মুহূর্তে সোমনাথকে বিয়ে করতে অস্থির হয়ে পড়ে সোনিয়া। আসলে সোনিয়ার বক্তব্য, যেহেতু সোমনাথ তাকে চাপ দিচ্ছে, যদিও বা রমেশবাবু যিনি সোনিয়ার বাবা, তার কিন্তু আর্থিক অবস্থা কখনোই ভালো ছিল না। জামাই বললো কি যে আমার আংটিও লাগবে না, আমি চুনুকে পেলেই আমার হবে। আমি চুনুকে প্রচুর ভালোবাসি, চুনুকে না দিলে আমি মরে যাব। যখন রমেশবাবু জানতে পারেন যে তাদের একমাত্র মেয়ে বিয়ে করেছে, প্রথমে তিনি বিষয়টাকে মানতে না চাইলেও পরে কিন্তু মেনে নিয়েছেন, সোমনাথকে নিজের জামাই হিসেবে মেনে নিয়েছেন। তোর বাবা একদিন আমাকে ফোন করে বললো কি যে আমার ছেলে গলায় দড়ি দিতে গেছে, আপনি আপনার মেয়েকে দেন, না হলে আমার মেয়ের ছেলেটা মরে যাবে। ফোনে আমাকে বললো। আমি তো আবার কত কষ্ট করে আমার হাজবেন্ডকে আমি রাজি করিয়েছি, হাজবেন্ড তো একদম রাজি হচ্ছিল না যে আমার মেয়েকে আমি দেবো না। তারপর আমি বললাম যে তুই এরকম ভাবে করবি? বললো হ্যাঁ আমি ওই ছেলেকেই ভালোবাসি, আমি বিয়ে করবো বলে ওরা গিয়ে বিয়ে করে আসলো। আমি মেনে নিলাম, তখন আমার হাজবেন্ডও মেনেছে। তারপরে কিছুদিন বেশ 5-6 মাস যাওয়ার পর আমাকে বললো মা ঘাটে দেবে, আমার চৌকিটা ভেঙে গেছে। আমি বললাম ঠিক আছে তোকে দেবো, ওখানে তুই একটু ওয়েট কর, বাবা কাজ বাজ করুক দেবো। তা আমি বললাম, তখন মেয়ে বললো ঠিক আছে। আমার মেয়ে খুব বুঝতো, কোনো সময় চাইতো না কিছু, কোনোদিন আমার মেয়ে চাইতো না। যদি একটা কিছু হতো বিয়ের পরে স্বামীর কাছেও চাইতো না, শুধু বলতো বাবা আমাকে একটু দেবে এইটা, একটুকুনি আমাকে কুরকুরে এনে দিও আমার জন্য, এই যে একটু চিপসের প্যাকেট নিয়ে এসো। আমার মেয়ের কোনোদিন বড় বড় চাহিদা ছিল না। এরকম ভাবে বলে তারপরে তো আমরা লাস্ট আমার সাথে সেদিনকে 1 সপ্তাহ আগে আমি মেয়েকে জিজ্ঞেস করলাম ভালো আছিস? বললো হ্যাঁ। এবার ওদের ভেতর ঝগড়া হতো, এ হতো, ও আমাদের ফোন করলে কোনো সময় বলতো না। তারপর ওর বাবাকে ফোন করতো, নিয়ে যেত ওর বাবার, আমি চলে যেতাম, গিয়ে মেয়েকে জিজ্ঞেস করতাম। মেয়েকে চাপ দিয়ে দিয়ে কিচ্ছু বলতে দিত না। এখন তো পাড়ার লোক শুনছি সবাই যে মেয়েটাকে দিয়ে রাত 2টো পর্যন্ত বাসন মাজাতো, 2:30 পর্যন্ত বাসন মাজাতো। আমার মেয়ে কোনোদিন মুখ খুলিনি। মেয়ের স্বভাব ছিল অন্তর্মুখী, তাই শ্বশুর বাড়ির শত নির্যাতন সে সহ্য করেছিল নিজের বুকে পাথর চাপা দিয়ে। অথচ এই সম্পর্কের পরিণতির জন্যই সোনিয়া একদিন মরিয়া হয়ে উঠেছিল। বাবার আপত্তি থাকা সত্ত্বেও সোনিয়া স্বপ্ন দেখেছিল এই শ্বশুর বাড়িতে একদিন সে বউ হয়ে আসবে। সব দিক দিয়ে চিন্তা করলাম, আজকে ভাড়া আছি, আস্তে আস্তে বড় হচ্ছে মেয়েটা, এবার কোথায় দেবো? আমার সাহায্য তুলে আমাকে দিতে হবে, আর জোগাড় না করার পর্যন্ত আমি দিতে পারছি না। এইসব চিন্তা ভাবনা করে তারপর দেখছি যে ছেলে যখন এরকম বলছে যে কিচ্ছু নেবে না, সেদিক দিয়ে আমি এগিয়ে গেলাম। আর ছেলে ভালো, যেহেতু কিছু নেবে না, কোনো কিছুই চাই না, এক কাপড়ে নিয়ে যাবে, ভালো ছেলে দেখে আমি মনে করলাম যে আজকে চাঁচু কাকানা যে মেয়েকে কাজে লাগিয়েছি, মেয়েটার ভবিষ্যৎ তো একদম নষ্ট হয়ে যাবে, জায়গায় ওই যদি ভালোভাবে থাকতে পারে ওখানে থাকুক, ভালোভাবে ওই জায়গাটা থাকুক। আমি সেই সব চিন্তাধারা করে তারপর আমি রাজি হয়েছি। তিনি চেয়েছিলেন নিশ্চয়ই জামাই ভালো হবে, আর সেই কারণেই বোধহয় সোমনাথকে মেনে নিয়েছিলেন রমেশবাবু। শুধু তাই নয়, যেহেতু রমেশবাবুর আর্থিক অবস্থা একেবারেই ভালো ছিল না, সেই জায়গা থেকে রমেশবাবু মনে করেছেন তাদের মেয়ে নিশ্চয়ই ভালো থাকবে এই সোমনাথের পরিবারে গিয়ে, আর সেটাই বোধহয় কাল হলো। আর প্লাসের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত দে সরেজমিনে খতিয়ে দেখছেন ঘটনাস্থলকে। কেন ভেঙে গেল সোনিয়ার স্বপ্ন? কেন শ্বশুর বাড়ি তার কাছে হয়ে উঠল নরক? কেন এত যন্ত্রণা সহ্য করেও সে মুখে কুলু পেটেছিল? এই প্রশ্নগুলিরই উত্তর পাওয়া গেলে খুঁজে বের করা যাবে আসল সত্যকে। সে কারণেই আমরা হানা দিয়েছিলাম সোনিয়ার শ্বশুর বাড়িতে। কি উঠে এলো তদন্তে দেখাবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। মাত্র 11 মাসেই সব শেষ, অথচ অনেক আশা নিয়ে অত্যন্ত গরিব ঘরের মেয়ে সোনিয়া শ্বশুর বাড়িতে এসেছিল সুখী হবে বলে। মেয়ের আশা পূরণের জন্য সহায় সম্বলহীন বাবা মাও
আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু কি হলো শেষ পর্যন্ত দেখব। বরানগর থানা এলাকার আমবাগান কলোনির বাসিন্দা রতন পাল। আর রতন পালের দুই ছেলে সোমনাথ এবং তমাল। সোমনাথ রতনবাবুর বড় ছেলে। সোমনাথের সঙ্গে ভালোবাসা করে বিয়ে হয়েছিল সোনিয়ার মাত্র 11 মাস আগে। 11 মাস আগে সোমনাথ বিয়ে করে এনেছিল সোনিয়াকে এই বাড়িতে। এরপর থেকেই অত্যাচার শুরু সোনিয়ার উপরে। আসলে সোমনাথ প্রথমে বলেছিল তার কিছুই চাই না, কোনো যৌতুক চাই না, তবু কিছুদিন কাটতেই হঠাৎ নিজের রূপ ধারণ করে সোমনাথ। শুধু সোমনাথ নয়, সোমনাথের বাবা রতনবাবু এবং তার স্ত্রী লক্ষ্মী দেবী। শ্বশুর শাশুড়ি স্বামী তিনজন মিলেই নির্যাতন চালাতো ছোট্ট মেয়ে সোনিয়ার উপর। তবে কি পণের দাবি মুখে অস্বীকার করলেও পণের লোভ এমন অমানবিক করে তুলেছিল সোমনাথ ও তার বাবা মাকে? ওদের পছন্দ মতন দেখে শুনে ভালো দেনা পাওনা ছাড়া নিয়ে এসছে, এর জন্য ওদের ঠিক মেনে নিতে পারছে না। তাও এরকমভাবে টর্চারিং করতো, বুঝতে পারতাম। আমাদের সামনেই মেয়েকে মুখ করতো, তাও বোঝাতাম যাক উনি একটু ঝগড়াটি, এগুলো মানিয়ে নিস, এগুলো মানিয়ে নে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যত পূরণ হবি দেখবি আস্তে আস্তে তুই মন পাবি। মেয়েও ঠিক ওরকমভাবে চুপচাপ চেপে চেপে থাকতো। মেয়ে কখনোই মুখ খোলেনি, এমনকি নিজের বাবা মাকেও বলেনি নিজের কষ্টের কথা। একদিকে বাবা মায়ের আর্থিক অনটন, অন্যদিকে শ্বশুর বাড়ির অমানবিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল সোনিয়ার জীবন। বারবার দিনের পর দিন এই অত্যাচার হয়েছে, এমন পর্যায়ে পৌঁছেছে সোনিয়াকে তারা এতটুকুও ছাড়েনি, তার গায়ে হাত দিতে বাধ্য হয়েছে। ওই মেয়েটাকে মানে এত বাধ্য করেছে দিদিকে, দিদিটা ভাইকে ফোন করে বলছে আমাকে একটা খাট এনে দিস না। 12 বছরের একটা ছেলেকে বলছে সেটা খাট এনে দে, সোনার আংটি দে, টাকা দে, এরম ভাবে অত্যাচার করতো। খেতে দিত না, দিনের পর দিন সারাদিন বাড়িতে জল ভরাতো আর বাসন মাজাতো। 4 জন বাড়িতে লোক খায়, 2 জন, তার মধ্যে সারাক্ষণ বাসন মাজাতো। পাড়ার লোকেরা বলতো সকাল থেকে বিকাল অবধি কলের তলায় লাইন আর বাসন মাজতো। এত মারধর করতো কেন? আমরা বলতে পারবো না, পারিবারিক অশান্তি। আমরা বলতাম আমরা খারাপ। ভালোবেসে বিয়ে করে একটা বাচ্চা মেয়ে 17 বছর আমরা সব সময় বলতাম, পাড়ার লোকরা জিজ্ঞেস করুন, আমি সব সময় বলতাম যে মেয়ের মতন মানিয়ে নে, মেয়ের মতন মানিয়ে, তোর তো মেয়ে নেই, তোর মেয়ের মতন মানিয়ে। ওর মাকে বলতাম। মেয়ের মতন ভাবা দূরের কথা, মানুষ হিসেবেই গুরুত্ব পায়নি সোনিয়া। শ্বশুর বাড়ি তার কাছে হয়ে উঠল নরকের সমান। আসলে একটা বিষয় যেটা বারবার উঠে আসছে, যেহেতু সোনিয়ার কাছে যে অর্থ চেয়েছে, যে আসবাবপত্র চেয়েছে, সেগুলো তাদের এখনই দিতে হবে। আর সেই কারণেই রাত 11টার সময় ফোন গিয়েছিল সোনিয়ার বাবার কাছে। দোলের দিন রাত্রি 10:30, 11:15 বাজে। ওই সময় আমাকে ফোন করে বলছে বাবা আমাকে নিয়ে যাও। আমি মা এই দোলের দিন গাড়ি ঘোড়ার এরকম অসুবিধা, আমি এত দূরে এখন যাবো কী করে বল, তারপরে রাস্তাঘাটে যদি ঝুট ঝামেলা হয় আমি সামলাবো কী করে। তুই এক কাজ কর, কোনোরকমভাবে চুপচাপ থাক, সকালটা হোক, আমি ঠিক দেখবি পৌঁছে যাব। তারপর ফোন করে ওকে ওই কথাটা বললো যে এরকম নিয়ে যা তোর মেয়েকে, নাহলে পরে সকালবেলা লাশ নিয়ে যাবি। তরতাজা এক তরুণী বদলে গেল লাশে। শ্বশুর বাড়ির চরম অশান্তি কেড়ে নিল এক ফুটফুটে মেয়ের জীবন। রমেশবাবু বলেছিলেন সকাল হতেই চলে আসবেন, কিন্তু রমেশবাবু আসতে পারেননি। এসেছিলেন তার আত্মীয় স্বজন, এসে দেখেন যে এখানে নিথর অবস্থায় পড়ে রয়েছে। গত 13ই মার্চ নিথর অবস্থায় চৌকির নিচে পড়ে রয়েছে সোনিয়ার দেহ, তার পাশে একটা বালিশ, আর চৌকির ওপর তখন ঘুমোচ্ছে সোমনাথ। কোথাও কিচ্ছু নেই, হঠাৎ করে সোনিয়ার নিথর দেহ, তাও আবার চৌকির নিচে। অস্বাভাবিক এই মৃত্যুর পেছনে ধাওয়া করতে উঠে এলো অনেক চাঞ্চল্যকর তথ্য। আর কিভাবে মেরেছে না, বিষয় এইখান থেকে এতটা হাতে নেই। আমি যখন বডি তুলতে যাচ্ছি দেখছি এইখান থেকে এতটা পুরো মানে মাংসটা নেই, ওটা দেখলে পুরো মানে যে লোক অজ্ঞান হয়ে যাবে এরকম অবস্থা। তারপরে মুখটা পুরো পরিষ্কার, মানে ওকে দেখলে মনে হচ্ছে না গলায় দড়ি দিয়েছে। গলায় দড়ি দিলে চোখ খোলা থাকবে, জিভ বেরিয়ে থাকবে, পেচ্ছাপ পায়খানা, ও কিচ্ছু করে পুরো পরিষ্কার টোটাল বডি ছিল। যখন পোস্টমর্টম ঘরেতে বেরোলো তখন পোস্টমর্টম ঘরের লোকেরাই বলছে যে এ মানে গলায় দড়ি দেয়নি, মানে যেরকম বলে ওরা যেরকম পুরনো লোকগুলো, গলায় যে দাগটা দিয়েছে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে দাগ দিয়েছে দড়িতে।
দীর্ঘদিন অত্যাচার চলতো, দীর্ঘদিন, নাহলে আমাদের পাড়ার লোক এত ক্ষিপ্ত হতো না। 11 মাস বিয়ে হয়েছে, পেটে আবার 5 মাসের বাচ্চাও রয়েছে। ঠিক আছে, এবার আমরা পার্টি অভিযোগ এসেছিলো, পার্টি অভিযোগ কোনো রকম মাঝে মধ্যে সাড়া দেয়নি। ঠিক আছে, তারপর যাই হোক হসপিটালে নিয়ে যাওয়ার পর হসপিটালে যখন ফিরছে, ওর পিসমশাই আবার কী করেছে, ওর মা পিসমশাইকে বলেছে কিছু টাকা পয়সাও দিয়েছে। দেওয়ার পর পিসমশাইকে বলা হয়েছে যে যদি পারো ডেথ সার্টিফিকেটটা বার করে দেওয়ার চেষ্টা করো। এটা হচ্ছে ছেলের মা বলেছে যে কেসটাকে লোপাট করে মানে সার্টিফিকেটটা বার করে দেওয়ার জন্য। যাই হোক, সেটা আমরা যেভাবে হোক শুনিনি, শুনে নেবো তো পিসাকে থানায় পিছিয়ে করে দেওয়া হয়, করে দেওয়া হয়। হ্যাঁ, ওকে মেরে ফেলা হয়েছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে ওকে মেরে। আর কালকে তো সে স্বীকারও করেছে যে আমি মারিনি, আমার মা বাবা মেরেছে, আমি না করেছিলাম তাও মেরেছে। এরকম লাশ শোয়ানো আছে নিচে ঘরের মধ্যে, মেঝেতে শোয়ানো, স্বামী বিছনায় এরকম করে সোজাভাবে আরামসে ঘুমিয়ে আছে। যখন সব এরকম কাস্টমার এসছে, দোকান খুলছে না, মুরগির দোকান খুলছে না, ভেতরে গেছে। তারপরে আমার শালার শাশুড়ি গেছে, গিয়ে দেখে ও মেঝেতে শুয়ে, ও ওপরে শুয়ে, ও মনে হচ্ছে হয়তো রাগারাগি করেছে, মেঝেতে শুয়ে আছে, ডাকছে, সাড়া দিচ্ছে না। তারপরে হচ্ছে গা হাত পা ঠান্ডা, হা করিয়েছে, হা করানোর পর দেখে জিপ সব নীল হয়ে গেছে। তখন ওকে ডাকছে, কিরে তোর বউ এরকম হলো কী করে? বলে ও গলায় দড়ি দিয়েছে। বলে তাহলে কে নামালো? বলে আমি নামিয়েছি। গলায় দড়ি দিয়েছে, ও নামিয়ে দিয়ে শুয়ে দিয়ে নিজে ঘুমিয়ে পড়বে। আমি তার চিনি না, জিজ্ঞেস করে 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 তারপর ওই ধারে গেছি। ধারে গিয়ে শুনলাম এরকম, মানে ও ভালো করে জানতাম না ওর স্বামী কে, ওর বাড়ি কোথায়, এটা জানতাম না। সেই দিনই প্রথম গেছি, সেই দিন গিয়েই শুনি এই অবস্থা যে একটা, আমি বললাম কে এখানে কী হয়েছে? বলে একটা বউ মারা গেছে। আর বউটার নাম কি? বলে সেই সব বলতে পারবো না। আবার একটু আগে গিয়ে আবার জিজ্ঞেস করলাম, বলে বউটার নাম মনে হয় শুনু বলেনি, বলছে বউটার একটা বউকে মারা গেছে, এটাই 5 মাসের প্রেগনেন্ট। এই আর তাহলে ওনার স্বামীর নাম কি? বলে সোমনাথ। ও তাহলে তো আমাদেরই এই শুনু। তখন আমার ছেলে এদেরকে ফোন করে ডেকে নেয়। মৃত্যু আর স্বপ্নের মাঝে ব্যবধান মাত্র 11 মাস। শেষ হয়ে গেল আরো এক তরতাজা প্রাণ, আর তার সঙ্গেই শেষ হয়ে গেল আরো এক না ফোটা কলি। হ্যাঁ, সোনিয়া অন্তঃসত্ত্বা ছিল। বধূ নির্যাতনের ক্রাইম ডায়েরিতে নথিভুক্ত হলো আরো এক কেস। কিন্তু আদৌ কি কিনারা হলো এই মৃত্যু রহস্যের? প্রশান্ত বলছে মারপ্লাস থেকে। ওই আপনার ওই যে ছেলেটা সোমনাথ পাল, ওর বাবা অ্যারেস্ট হয়েছে। কেসটা কি? যে সোনিয়া পালকে অন্তঃসত্ত্বা মহিলা গৃহবধূ যাকে মেরে দিয়েছে আর কি, খুন করেছে, একটা অভিযোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অ্যারেস্ট তো হয়েছে। মানে কি কোন কোন সেকশনটা দিয়েছেন একটু বলবেন? ওকে তো মার্ডার করা হয়েছে, মানে যেটুকু যা জানতে পারলাম, ওকে তো স্ট্র্যাঙ্গুলেট করে তারপরে বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছে আর কি। হ্যাঁ, তো কি কি সেকশন দিয়েছেন? আচ্ছা, এই আরেকজন যে আছে রতনবাবুর যে আরেক ছেলে, ছোট ছেলে তমাল, তার কোনো খোঁজ পেলেন? রতনবাবুর আরেক ছেলে তমাল, মানে সোমনাথের ভাই তমালের কোনো খোঁজ পেয়েছেন? তমালের বিরুদ্ধে হ্যাঁ ও আচ্ছা, ঘটনার দিন ছিল না। কারণ আসলে অভিযোগ তমালের বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে, মাঝে মধ্যে বৌদির গায়ে হাত ফাত দিত আর কি। পুলিশ এখনো পর্যন্ত সোনিয়ার স্বামী সোমনাথ, তার শ্বশুর মশাই রতন পাল এবং শাশুড়ি লক্ষ্মী পালকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এই ঘটনায় তারা 3 জনই সম্পূর্ণভাবে দায়ী, কারণ তারা 3 জন জানতো কিভাবে সোনিয়ার মৃত্যু হয়েছে। বধূ নির্যাতনের দায়ে শ্বশুর শাশুড়ি স্বামী লকআপ বন্দী। স্বাধীনতার এত বছর পরেও এদেশের চেনা ছবিটা আজও মনে করিয়ে দেয় ক্রাইমের পিছনে আসল সত্যিকে। অশিক্ষা, দরিদ্র আর লাগামহীন ভোগের লোভে সোনিয়ারা এভাবেই শিকার হয়ে থাকে। তাই অত্যন্ত মর্মান্তিক হলেও এই ঘটনা আমরা আপনাদের সামনে বারবার তুলে ধরার চেষ্টা করব ক্রাইম ইয়ার্ডের পর্বে। আর প্লাসের ক্যামেরা ছুটতে থাকবে আসল সত্যির সন্ধানে। আগামীকাল
আবারও দেখা হবে নতুন একটি অন্তর্তদন্ত নিয়ে। দেখতে থাকুন আর প্লাস, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, নমস্কার।